শিক্ষার্থীরা কেমন আছো? তো গত 2-3টা ক্লাস আমি নিয়েছিলাম চতুর্ভাগ সম্পর্কে, আমি নিয়েছিলাম কোটার্মিনাল কোণ সম্পর্কে, আমি নিয়েছিলাম রেফারেন্স কোণ সম্পর্কে। তো আজকে আমি নিব এই কৌণিক দূরত্বের যে ধনাত্মক কোণ আছে, ঋণাত্মক কোণ আছে, তারপরে আমরা যে কৌণিক দূরত্বকে আমরা যে ডিগ্রি দ্বারা প্রকাশ করি, কত ডিগ্রিতে কত মিনিট, কত ডিগ্রিতে কত সেকেন্ড, কত মিনিটে কত সেকেন্ড, এটা বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আমি একটু ধারণা দিতে চাই, আমি যদি প্রথমে একটা রশ্মি আঁকি, ও আর হচ্ছে গিয়া এক্স, এটার নাম হচ্ছে প্রারম্ভিক রশ্মি। ও আর এ কি, এটা প্রারম্ভিক রশ্মি। আর এই যে ও যেখান থেকে শুরু হয়েছে, এটার নাম হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স বা শীর্ষবিন্দু, ভার্টেক্স বা শীর্ষবিন্দু। আর এটাকে বলবো আমরা আধি রশ্মি, প্রারম্ভিক রশ্মি, ইনিশিয়াল লাইন। ওকে, আচ্ছা, এখন আমি যদি এই ভার্টেক্স থেকে আমি যদি একটা এই ও এক্স এর সাপেক্ষে যদি একটা কোণ তৈরি করতে চাই, যদি ও এ যদি এটা তৈরি করতে চাই, এটা ও এ নাম দিলাম। এই ও এর যে রশ্মিটা, সেটার নাম হচ্ছে আমার টার্মিনাল লাইন, প্রান্তিক রেখা বা প্রান্ত রেখা। ঠিক আছে, তাহলে এই যে প্রারম্ভিক রশ্মি ও এক্স এর সাথে যে ও এ একটা কোণ তৈরি করলো, এই যে কোণটা তৈরি করলো সেটার নাম হচ্ছে গিয়া থিটা ধরলাম আমি। আর এই থিটাটা হচ্ছে গিয়া আমার কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিসটেন্স। এতটুকু মনে হয় মোটামুটি ক্লিয়ার। আর এই যে কৌণিক দূরত্ব থিটা, যে এই থিটাকে সব সময় ডিগ্রিতে প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা, আমরা জানি যে 90 ডিগ্রি সমান সমান এক সমকোণ। আমরা জানি 90 ডিগ্রি সমান সমান এক সমকোণ। তাহলে আমরা আরেকটা সূত্র এখান থেকে জানবো যে 1 ডিগ্রিতে কত মিনিট। তাহলে 1 ডিগ্রিতে হচ্ছে কি আমার 60 মিনিট। 1 ডিগ্রি সমান 60 মিনিট, এটা আমরা মুখস্থ রাখবো। আবার আমরা তো জানি যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। অর্থাৎ যদি আমি কোনো সংখ্যার উপরে একটা প্রাইম চিহ্ন দেই, সেটা হচ্ছে গিয়া মিনিট। যদি দুইটা প্রাইম চিহ্ন দেই, সেটা হচ্ছে গিয়া সেকেন্ড। তাহলে আমরা যদি ডাইরেক্ট 1 ডিগ্রি থেকে কত সেকেন্ড সেটা বের করতে চাই, তাহলে আমি বলবো 1 ডিগ্রি সমান সমান 3600 সেকেন্ড। কিভাবে বললাম দেখো, 1 ডিগ্রি যদি 60 মিনিট হয়, তাহলে 60 মিনিটে আবার কত সেকেন্ড, এই যে 60 গুণ 60, এটা সেকেন্ডে বের হবে। অর্থাৎ আমি জানি কি, অর্থাৎ আমি যদি তোমাকে এটা এরকম ভাবে বুঝাই যে আমরা জানি 1 ডিগ্রিতে 60 মিনিট, এটা তো আমরা জানি। ওকে, তাহলে আমি জানি কি, আবার আমি জানি যে 1 মিনিটে তোমার কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 60 মিনিটে কত হবে, 60 মিনিট মানে কি 1 ডিগ্রি না। এই আগে যদি আমি ডিগ্রিটা লিখতে চাই যে 1 ডিগ্রি সমান সমান কত আবার 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত সেকেন্ড। তাহলে 1 মিনিটে যদি 60 সেকেন্ড হয়, 60 মিনিটে কি আরো বেশি হবে। তাহলে বেশি হলে কি হবে, 60 গুণ 60 হবে, সমান সমান কত হবে, 3600 সেকেন্ড হবে। তো এইটা আমি এই ক্যালকুলেশন আগে ডাইরেক্ট বলে দিলাম যে 1 ডিগ্রিতে হবে আমার 3600 সেকেন্ড, 1 মিনিটে 60 সেকেন্ড, 1 ডিগ্রিতে 60 মিনিট। এখন যদি তোমাকে আমি একটা কোশ্চেন করতে চাই যে 15 ডিগ্রিতে কত সেকেন্ড, 15 ডিগ্রি সমান সমান কত সেকেন্ড। ওকে, তাহলে এখন এটার উত্তর যদি আমরা লিখতে চাই, উত্তরটা আমি কি লিখবো, যে আমরা জানি আমরা জানি আমরা জানি কি সেকেন্ড বলছে, তাহলে আমরা ডাইরেক্ট 1 ডিগ্রি সমান কত জানি, আমরা 3600 সেকেন্ড জানি। তো আমার বলছে 15 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রিতে 3600 হইলে 15 থেকে আরো বেশি হবে। ওকে, তাহলে 15 ডিগ্রি কত, 15 গুণ 3600। তাহলে এটা গুণ করলে আমাদের কত হবে, যদি আমি গুণ করি তাহলে হবে আমার 54,000 সেকেন্ড। কত হবে, 54,000 সেকেন্ড। এইটাই হচ্ছে আমার আনসার। আশা করি বাচ্চারা বুঝতে পেরেছো পুরোটা। ওকে, তাহলে এটা আমরা মুছে দিই, অন্য নতুন কোনো অঙ্ক আমরা করি। আচ্ছা, এখন আমরা জেনেছি যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট জানছি, এটা আমরা। ওকে, এখন আমি এটা যদি উল্টা লিখি যে 60 মিনিট সমান সমান কত, 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সমান কত ডিগ্রি, তাহলে 1/60 ডিগ্রি। 60 মিনিট যদি 1 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিট আরো কমবে, তাহলে কমলে মানে কি ভাগ হবে, এটা তো আমরা বুঝতে পারছি।
ওকে, এখন আমরা যদি আবার বলি যে 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট, 60 সেকেন্ড সমান যদি 1 মিনিট, ওই যে আগে যেটা আমরা বলছি 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড যদি আমি 1 মিনিট বলি, তাহলে আমি যদি বলি 1 সেকেন্ড সমান কত, তাহলে আমরা কি বলবো 1/60 মিনিট, 1/60 মিনিট। এখন আমরা আবার বলছিলাম যে 3600 সেকেন্ডে সমান সমান কত 1 ডিগ্রি, তাহলে 1 সেকেন্ডে কত হবে 1/3600 ডিগ্রি। অর্থাৎ আমরা এমন কিছু অঙ্ক করব নেক্সট পর্বে, যেখানে তোমাকে বলবে যে তুমি ডিগ্রি থেকে ডাইরেক্ট সেকেন্ডে চলে আসো, সেকেন্ড থেকে ডাইরেক্ট ডিগ্রিতে চলে যাও, এরকম কিছু অঙ্ক থাকবে। যদি চাও তাহলে আমি এখন একটা অঙ্ক দেখাইতে পারি এরকম। আচ্ছা, আমি যদি একটা অঙ্ক দেখাই তোমাদের, একটা অঙ্ক যদি দেখাতে চাই, তাহলে যদি আমি বলি এরকম একটা অঙ্ক যে 45 ডিগ্রি 44 মিনিট 43 সেকেন্ড, 45 ডিগ্রি 44 মিনিট 43 সেকেন্ড, এটা যদি আমি বলতে চাই, তাহলে দেখো এইটা তো আমার ডিগ্রি করা আছে, কিন্তু এইটা আমার ডিগ্রি করা নাই, এটাও ডিগ্রি করা, এটা আছে মিনিটে, এটা আছে সেকেন্ডে, তাহলে আমার এই দুটাকে কি করতে হবে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে আমার যে 45 ডিগ্রি আছে এটা আমি রাখবো, যোগ করব 44, 44কে আমি 60 দ্বারা যদি ভাগ দিই তাহলে আমার কি ডাইরেক্ট ডিগ্রি চলে আসে, তাহলে এটা আমি এখন ডিগ্রি দিয়ে দেবো। আবার সেকেন্ড আছে, সেকেন্ডকে যদি আমি 3600 দ্বারা ভাগ দিতে চাই, তাহলে আমার কি চলে আসে ডাইরেক্ট ডিগ্রি চলে আসে। ওকে, এখন আমি এই 44কে 60 দ্বারা ভাগ দিব, 43কে 3600 দ্বারা ভাগ দিব, যদি আমি ভাগ দেই তাহলে কি আসবে 45 কি ডিগ্রি, আর 44কে 60 দ্বারা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার 0.73 আসবে, 0.73 ডিগ্রি। তারপর 43কে যদি আমি 3600 দ্বারা ভাগ দেই তাহলে আসবে 0.0119, 0.0119, তাহলে 0.0119 কি আসবে ডিগ্রি আসবে। এখন যদি আমি ক্যালকুলেটার তিনটা যোগ দিই তাহলে আমার কত আসবে, যদি আমার আসে যোগ দিলে আসবে 45.74, 45.74 ডিগ্রি। ওকে, তাহলে আমি কি পুরোটা ডিগ্রিতে নিয়ে আসতে পারছি, পুরোটা কি নিয়ে আসতে পারছি ডিগ্রিতে নিয়ে আসতে পারছি। আশা করি বুঝতে পেরেছো। তো এরকম কিছু অঙ্ক আমরা আবার সামনের দিকে করব, সমস্যা নাই, কিন্তু আজকে এটা যেহেতু সূত্র চলে আসছে এজন্য আমি এখানে বলে দিলাম। ওকে, সবাই তো বুঝতে পেরেছো, মুছে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমরা শিখতে চাই যে ধনাত্মক কোণ আর হচ্ছে কি আমার ঋণাত্মক কোণ, ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে আমাদের চতুর্ভাগ সম্পর্কে প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম যে এই হচ্ছে আমার চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। তাহলে ধনাত্মক কোণটা আমরা ঘড়ির কাঁটা কি দেখি, ঘড়ির কাঁটা আমরা দেখি কি এদিকে ঘুরতে, হ্যাঁ এদিকে ঘুরতে দেখি। আর চতুর্ভাগের ক্ষেত্রে ধনাত্মক হবে এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তুমি তার বিপরীত দিকে ঘুরবা, যদি বিপরীত দিকে ঘোরো সেটা তোমার চতুর্ভাগের ক্ষেত্রে ধনাত্মক কোণ। আর যদি ঘড়ির কাঁটার দিকে তুমি চতুর্ভাগের দিকে ঘুরতে থাকো তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। যেমন আমি যদি তোমাকে বলি যে 230 ডিগ্রি কোন চতুর্ভাগে যাবে, তো গত ক্লাসে শিখাইছিলাম যে আহ যেই ডিগ্রি দেওয়া থাকুক না কেন সেখানে আমি আগে 90 দ্বারা ভাগ দিব। যদি আমি 90 দ্বারা এখানে ভাগ দিতে চাই তাহলে 90 দ্বারা ভাগ দিলে তোমার আসে কত 2 সমকোণ পূর্ণ সংখ্যা আসে। তাহলে আমি যদি বলি যে 2 গুণ 90 অর্থাৎ 2 সমকোণ 180 ডিগ্রি, আমার বাকি থাকে কত 180 করে আমার থাকে ওখানে থাকে 20 আর 30 50 বাকি থাকে, তাহলে আমার যোগ দিতে হবে 50। ওকে, আচ্ছা, এইটাকে যদি আমি আবার একটু তুমি 2 সমকোণ না যদি বড় সমকোণ নাও বা এটা থেকে এক বেশি নাও তাহলে কত হইতে পারে 3 গুণ 90, তাহলে 3 নং 27 270, 270 থেকে আমি কত বেশি মানে এখানে কত বেশি লিখছি 230 ছিল, আমি বেশি বেশি লিখছি 270, তাহলে আমার এখানে কত মাইনাস করতে হবে, যোগ করা যাবে না, তাইলে মাইনাস করতে হবে কত 270 থেকে 40 যদি বিয়োগ দিই তাহলে আমার 230 চলে আসবে। এখন এটা কোন চতুর্ভাগে অবস্থান করে দেখো, তাহলে 2 গুণ 90 আমরা তো জানি যে এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180, এটা 270। ওকে, তো 230, তাহলে দেখো 0 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি, 180 ডিগ্রির সাথে আর হচ্ছে 50 যোগ, তাহলে 50 যোগ দিলে আমার কোন চতুর্ভাগে পিছনের দিকে যাবে না সামনের দিকে যাবে, যদি প্লাস থাকে তাহলে সেটা যাবে কোথায় সামনের দিকে যাবে, অর্থাৎ এই ক্লকওয়াইজ ঘুরতে থাকবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হবে হয়তোবা আমার এই 230 হবে এখানে, তাহলে এই যে এন্টি ক্লকওয়াইজ ঘুরলো ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরলো এইটা হচ্ছে আমার ধনাত্মক কোণ। আবার যদি আমি 3 গুণ 90 দিয়ে করি দেখো 1 সমকোণ 2 সমকোণ 3 সমকোণ, তাহলে 3 সমকোণ আমার কি কোথায় এখানে, তাহলে এখান থেকে কত ডিগ্রি বিয়োগ যাবে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি বিয়োগ করলে মনে করে যে এখানেই পড়বে, তাহলে আমি
একটা এখানে থিটা যেটা থাকবে সেটা আমি যোগও নিতে পারি, বিয়োগও নিতে পারি। যদি যোগ নেই তাহলে আমার পূর্ণ সংখ্যা যেটা আমার বের হবে সেটা নিতে হবে, আর যদি আমি বিয়োগ করতে চাই তাহলে পূর্ণ সংখ্যা যেটা হবে তার থেকে এক সমকোণ বেশি নিয়ে তারপরে কত ডিগ্রি আমি বেশি কম নিয়েছি সেটা যোগ বা বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো ধনাত্মক কোণটা। আর যদি এটি আমার ঋণাত্মক কোণ হইতো, এইটাই যদি আমার ঋণাত্মক হইতো তাহলে এই পিছনে আমি ঋণাত্মক দিয়ে দিতাম। আশা করি বুঝতে পারছো। কি দিয়ে দিতাম? ঋণাত্মক কোণ দিতাম, তখন আমি এইটা একটা ব্র্যাকেট থাকতো। ঠিক আছে, তাহলে 2 গুণ 90 যখন হইতো পিছনে যদি ঋণাত্মক থাকে, 2 গুণ 90 যদি পিছনে আমার ঋণাত্মক থাকে, তাহলে আমি এই যে এন্টি ক্লকওয়াইজ যে ঘুরেছি সেটা আমি ঘুরবো না। আমি ঘুরবো কোথায়? ক্লকওয়াইজ ঘুরবো। কোথায় ঘুরবো? এই যে ক্লকওয়াইজ ঘুরবো এইভাবে। তাহলে 2 গুণ 90 মানে তখন আমার 2 সমকোণ হবে এই যে 0 ডিগ্রি, এখানে হবে তখন -90 ডিগ্রি, এখানে হবে তখন -180 ডিগ্রি, এখানে হবে -270 ডিগ্রি। ওকে, তো 2 সমকোণ যাব পিছন দিকে, তাহলে 0 1 সমকোণ 2 সমকোণ, আরো যাইতে হবে আমার কত 50, তাহলে 50 কি এখানে কিন্তু প্লাস, কিন্তু আসলে কিন্তু এটা আমার ঋণাত্মক, তাহলে যাইতে হবে কোথায়? সামনের দিকে, তাহলে এটা তখন এই ঘরে পড়বো -230। তাহলে এই যে এইটা এতটুকু হবে কি আমার -230। আর যদি 3 গুণ 90 নিতাম তাহলে 3 সমকোণ কোনটা? 1 সমকোণ 2 সমকোণ 3 সমকোণ পিছনের দিকে, আবার বলছে মাইনাস, তাহলে মাইনাস হলে কি পিছনের দিকে যাবে, তাহলে এইটা এখানেই পড়বে। আশা করি ধনাত্মক আর ঋণাত্মক কোণ তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো আমাকে পার্সোনালি নক দিবে, আমি আশা করি তোমাদেরকে বুঝিয়ে দেব। আচ্ছা, তারপর হচ্ছে জ্যামিতিক রুলার আর চাঁদা ব্যবহার করে 200 ডিগ্রি এবং -230 ডিগ্রি কোণ যদি আমরা আঁকি, যেমন আমরা তো জ্যামিতিক চাঁদা জ্যামিতিক বক্স মোটামুটি সবারই আছে বাসায়, তো যদি আমরা সেটা আঁকতে চাই, এই যে 230 আঁকলাম বা 200 আঁকলাম, যেটাই আঁকি না কেন, আমরা চতুর্ভাগ দিব প্রথমে স্কেল দিয়ে, তারপর আমাদের যে এরকম একটা চাঁদা থাকে, হ্যাঁ, বক্সে যেরকম একটা চাঁদা থাকে সেখান থেকে আমি 0 10 20 30 40 100 200 ডিগ্রি যা থাকুক না কেন, আমি এখানে এই চাঁদার মধ্যবিন্দুটা বসাবো আর দাগটা সোজা রাখবো, এবং যেখানে আমার ওই 200 ডিগ্রি পরে আমি সেখানে একটা দাগ দিয়ে দেবো, শেষ, তাইলে আমার আঁকা। তো এটা নিয়ে আসলে ওইভাবে আর বলার কিছু নেই, চাঁদা তোমরা সবাই ব্যবহার করতে জানো, ডিগ্রি সবাই ব্যবহার করতে পারো। আচ্ছা, তাহলে এখন যদি আমি বলি জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ সম্পর্কে হয়তোবা তোমাদের অনেকের ধারণা নাই, তো আজকে জ্যামিতিক কোণটা সম্পর্কে তোমরা একটু ক্লিয়ার হবা। জ্যামিতিক কোণ অলওয়েজ পজিটিভ হবে। জ্যামিতিক কোণ কি হবে? অলওয়েজ পজিটিভ হবে, এবং কি জ্যামিতিক কোণের একটা লিমিট আছে। লিমিটটা হচ্ছে তোমার জ্যামিতিক কোণের মানটা হইতে হবে 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রির সমান, আর নয়তো 360 এর কম বা 360 এর সমান, এরকম হইবে জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ সর্বদা ধনাত্মক হবে, অর্থাৎ প্লাস হবে। আর জ্যামিতিক কোণ একটা লিমিট আছে, লিমিট, জ্যামিতিক কোণের লিমিটটা হচ্ছে 0 ডিগ্রি থেকে থিটার মানটা বড় হবে, আর 360 থেকে থিটার মান ছোট হবে বা সমান হবে। এখন আমি যদি বলি যে 0 ডিগ্রি কি জ্যামিতিক কোণ? হ্যাঁ, অবশ্যই জ্যামিতিক কোণ। 360 ডিগ্রি কি জ্যামিতিক কোণ? হ্যাঁ, অবশ্যই জ্যামিতিক কোণ। আমি যদি বলি 270 কি জ্যামিতিক কোণ? হ্যাঁ, অবশ্যই জ্যামিতিক কোণ। আমি যদি বলি -270 জ্যামিতিক কোণ? নো, জ্যামিতিক কোণ হবে না। কেন হবে না? আমি জানি জ্যামিতিক কোণ সর্বদা ধনাত্মক। তাহলে -270 কোণ, 270 ডিগ্রি যেটা আছে সেটা অবশ্যই কি হবে না? জ্যামিতিক কোণ হবে না। তাহলে এটা কোন কোণ? এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। একটা জ্যামিতিক কোণ, একটা ত্রিকোণমিতিক কোণ। তাহলে যেটা ঋণাত্মক থাকবে সেটা ত্রিকোণমিতিক কোণ। এখন বলতে পারো স্যার তাহলে 0 ডিগ্রি 360 কি ত্রিকোণমিতিক কোণ না? হ্যাঁ, অবশ্যই ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ 0 ডিগ্রি হইতে পারে, ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক হইতে পারে, ত্রিকোণমিতিক কোণ ঋণাত্মক হইতে পারে। ওকে, তাহলে আমার এই তিনটা কিন্তু আমি ত্রিকোণমিতিক কোণ বলতে পারি, কিন্তু এই তিনটার এই দুটাকে জ্যামিতিক কোণ বলতে পারবো, কিন্তু এটাকে জ্যামিতিক কোণ বলতে পারবো না। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে জ্যামিতিক কোণ সর্বদা ধনাত্মক হবে, জ্যামিতিক কোণ 0 আর 360 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে ত্রিকোণমিতিক কোণ 0 থেকে 360 কেন, তার বেশি হইতে পারে ত্রিকোণমিতিক কোণের বেলায়, আর মাইনাস হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিকোণমিতিক কোণ পৃথিবীতে যত ডিগ্রি আছে, যাই হোক ধনাত্মক ঋণাত্মক শূন্য যাই হোক না কেন, সব ত্রিকোণমিতিক কোণ। আর জ্যামিতিক কোণের বেলায় সীমাবদ্ধতা কি 0 থেকে 360 হইতে হবে এবং কি ধনাত্মক হইতে হবে। আশা করি জ্যামিতিক কোণ ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। তাহলে আমরা আরেকটা কথা বলতে পারি যে সকল জ্যামিতিক কোণ ত্রিকোণমিতিক কোণ। কারণ কি, এই যে জ্যামিতিক কোণ যেগুলো আছে আমি ত্রিকোণমিতিক কোণ বলতে পারতেছি, কিন্তু এই যে সকল ত্রিকোণমিতিক কোণ মানে 270 কোণ ত্রিকোণমিতিক কোণ, নট জ্যামিতিক কোণ। তাহলে আমি এই সিদ্ধান্ত আসতে পারি সকল জ্যামিতিক কোণ ত্রিকোণমিতিক কোণ, আর সকল ত্রিকোণমিতিক কোণ জ্যামিতিক কোণ নয়। এই সিদ্ধান্ত আমরা আসতে পারি।
আশা করি বুঝতে পেরেছো। তাহলে জ্যামিতিক কোণ ত্রিকোণমিতিক কোণ নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখন যদি আমি আরেকটা কথা বলতে চাই যে আদর্শ অবস্থান, আদর্শ অবস্থানটা কি? আদর্শ অবস্থানটা হচ্ছে এই জ্যামিতিক কোণ ত্রিকোণমিতিক কোণের মতোই, যেমন যদি আমি একটা চতুর্ভাগ আঁকি, চতুর্ভাগটা যদি আমার এন্টি ক্লকওয়াইজ যেতে থাকে, এন্টি ক্লকওয়াইজ যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে আমার একটা আদর্শ কোণ, যে কোনো ডিগ্রি একটা আদর্শ কোণ। আর যদি সেটা এন্টি ক্লকওয়াইজ না গিয়ে সেটা যদি ক্লকওয়াইজ ঘুরতে থাকে, সেটা হচ্ছে কি আমার আদর্শ অবস্থানে থাকবে না। এটাই জাস্ট পার্থক্য, আর কিছু না। তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? আর হ্যাঁ, এটা তো বুঝতে পেরেছো। এখন আমি যদি তোমাদের বলি যে কোয়াড্রেন্ট কোণ এবং কি কোয়াড্রেন্ট্রাল কোণ, কোয়াড্রেন্ট কোণ আর হচ্ছে কোয়াড্রেন্ট্রাল কোণ। তাহলে এই কোয়াড্রেন্ট মানে প্রথম দিনের ক্লাসে আমি বলছিলাম যে এটা চতুর্ভাগ। কোয়াড্রেন্ট মানে কি? চতুর্ভাগ। তাহলে এখানে বলছিলাম যে 0 ডিগ্রি, 90, 270, এখানে 180, সরি, 180 আর হচ্ছে 270। এখন কোয়াড্রেন্ট আর কোয়াড্রেন্টাল মানে কি? কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগ, চতুর্ভাগ মানে কি? এই চতুর্ভাগ, এইটা চতুর্ভাগ, এটা চতুর্ভাগ, এটা চতুর্ভাগ। কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগ। তাহলে চতুর্ভাগের যদি মাঝখানে ডিগ্রি অবস্থান করে সেটা হচ্ছে কোয়াড্রেন্ট। আর কোয়াড্রেন্টাল হচ্ছে অক্ষের উপর। অক্ষ কেমন? 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180, 270, আবার যদি বলি যে 360, এগুলো হচ্ছে কোয়াড্রেন্টাল, অর্থাৎ অক্ষের উপরে। তাহলে যদি আমি এখন বলি যে 360 এর পর আমার 90 ডিগ্রি যদি যোগ করি তাহলে 450, তাহলে 450 কি কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল? অবশ্যই কোয়াড্রেন্টাল। কেন? এই যে 360 এর পর 450, 450 হচ্ছে আমার এই অক্ষের উপর, অর্থাৎ ওয়াই অক্ষের উপরে। অর্থাৎ তুমি যদি কখনো একটা ডিগ্রি হিসাব করে ওয়াই অক্ষের উপরে পাও বা এক্স অক্ষের উপরে পাও, তখন সেটা হচ্ছে আমার কোয়াড্রেন্টাল। আর যদি আমি বলি 200 ডিগ্রি, তাহলে 200 ডিগ্রি 180 পরে 20 ডিগ্রি সামনে, তাহলে এই 200 ডিগ্রি এটা হচ্ছে কোয়াড্রেন্ট, মানে এটা চতুর্ভাগের ভিতরে অবস্থান করছে। আশা করি কোয়াড্রেন্ট এবং কোয়াড্রেন্টাল সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গেছো। তো কোটার্মিনাল সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। তারপরে রেফারেন্স কোণ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এখন যদি আমি একটু আলোচনা করি ত্রিকোণমিতিক অনুপাত 6টা নিয়ে। ত্রিকোণমিতিক অনুপাত 6টা তোমরা হয়তো বা হালকা পাতলা একটু জানো, আমি আজকে একটু বিস্তারিত ধারণা দিব। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে গিয়া 6টা। একটা হচ্ছে আমার সাইন, কস, ট্যান, কট, সেক আর হচ্ছে গিয়া কি কোসেক। এই 6টা ত্রিকোণমিতিক কোণ আছে। 6টা কি আছে আমার? ত্রিকোণমিতিক কোণ আছে। এই 6টা ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে আমাদের যে ছকের একটা মান আছে, সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90, এরকম যে 6টা ডিগ্রি মান আছে সেগুলো আমাদের বিস্তারিত ধারণা রাখতে হবে। এটা হচ্ছে তোমার পরিমাপের যে ত্রিকোণমিতি ছিল তোমাদের অধ্যায়, সেখানে খুবই বিস্তারিতভাবে বলা আছে। এখান থেকে তোমরা ওখান থেকে শিখে নেবা। আপাতত এই 6টার মান জেনে রাখবা। এখন আমি যদি তোমাদের একটা প্রশ্ন বলি, প্রশ্নটা হচ্ছে আদর্শ অবস্থানে কোণ থিটা এক্স ও এর অবস্থান, মানে প্রান্তিক বাহুর যদি একটা ইয়া থাকে, আদর্শ অবস্থান, আদর্শ অবস্থান কি তোমার ধনাত্মকের দিকে যেতে হবে, ঠিক আছে? এটা যদি আমি মান বলি এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এটা যদি আমার শূন্য মানে ও হয়, ও তো আমার মূলবিন্দু, ঠিক আছে? তো সেখানে আমি যদি বলি আদর্শ অবস্থানে কোণ থিটা সমান এক্স ও আটা যদি আমি প্রান্ত রশ্মি নিই, এখানে একটা যদি আমি প্রান্ত রশ্মি নেই, তাহলে এই এ থেকে যদি এক্স এর উপরে আমি একটা লম্ব আঁকি, এখানে কিন্তু একটা থিটা কোণ তৈরি হয়, যেটাকে বলা হয় কৌণিক দূরত্ব। এখন এই বাহুর উপরে আমি যদি এক্স এর মান ধরি 3 আর এটার মান ধরি -2, তাহলে আমি এখানে এর জায়গায় কি লিখতে পারি? 3 আর লিখতে পারি কি -2। এটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, কারণ 3 এক্স এর মান আমার ধনাত্মক, তাহলে আমি ধনাত্মক দিকে যাব। আর -2 কি আমার -2 না, এখানে আমি +2 ধরি, তাহলে এটা ধনাত্মক উপরের দিকে, যদি -2 হতো তাহলে আমার নিচের দিকে কিন্তু বিষয়টা মানে চিত্রটা আমার নিচের দিকে হইতো, ঠিক আছে? তাহলে এই এ সমান 3, 2 বিন্দুর সাপেক্ষে তুমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করবে। তাহলে এখান থেকে আমি দেখো, এটা যদি আমি এই যে থিটার সাথে সবসময় কি থাকে? ভূমি থাকে। আর থিটার বিপরীত বাহু কি থাকে? লম্ব থাকে। লম্বর বিপরীত বাহু কি থাকে? অতিভুজ থাকে। অতিভুজ যদি আমি 8 দ্বারা প্রকাশ করি, তাহলে আমি পিথাগোরাসের সূত্র জানি যে অতি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার, অতি স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে আমার লম্বর মান দেওয়া আছে 2 এর স্কয়ার আর ভূমির মান দেওয়া আছে 3 এর স্কয়ার, তাহলে 4 + 9, অর্থাৎ অতির মান কত? তাহলে অতির মান কত? √13, √13। তাহলে এটার মান আমি কত পাইলাম? √13 পাইলাম। তাহলে এখান থেকে আমরা বলছে যে ত্রিকোণমিতিক
অনুপাতগুলো বের করো। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত আমি জানি কি, 6টা ত্রিকোণমিতিক অনুপাত জানি। 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কি আছে আমার, আমি জানি যে সাইন সমান সমান কি লম্ব বাই অতি। তাহলে লম্ব কত আমার 2, অতিভুজ কত √13। কস মানে কি, কস মানে হচ্ছে কি ভূমি বাই অতি, তাহলে ভূমি কত আমার 3 আর অতি কত √13। ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে কি আমার, এগুলো সব সময় থিটা লাগাই দিবা, সমস্যা নেই। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়া লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত আছে আমার 2 আর ভূমি কত 3। আচ্ছা, আবার কট থিটা মানে কি ভূমি বাই লম্ব, তাহলে এটা কত হবে, ভূমি আমার 3 আর লম্ব আমার 2। তারপরে আমি যদি বলি সেক থিটা, সেক থিটা মানে কি অতি বাই ভূমি, তাহলে অতিভুজ কত আমার √13, ভূমি কত 3। তারপরে কোসেক থিটা, অতি বাই লম্ব, অতি মানে কত √13, অতিভুজ, আর লম্ব মানে 2। এই 6টা ত্রিকোণমিতি থেকে এইভাবে বের করে। এখন তোমাকে যদি কেউ বলে যে এক্স ও থিটার মান মানে এ বিন্দুতে আছে 3 2 বা 3 - 2, এরকম যদি কখনো বলে, তাহলে তুমি অতিভুজের মানটা বের করবা, তারপরে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে দিবা। এখানে আরো কিছু বলতে পারে। এখানে আমাকে যদি এই যে এর মানটা, অর্থাৎ স্থানাঙ্কের মানটা যদি বলে এইভাবে, মানে একটা বিন্দুর সাপেক্ষে কথা যদি বলে, যদি চতুর্ভাগ আঁকি, যেমন এইটা আমি আঁকছিলাম কি 3 2 আঁকছিলাম কেন, এখানে 3 আর 2 প্লাস আছে, জন্য উপরে দিয়ে গেছে। যদি এটা -2 হইতো, তাহলে এখানে 3 আসতাম আর 2 এই পর্যন্ত আছে, তখন আমার ত্রিভুজটার দিকে হইতো। যদি আমার এই 3 মাইনাস -2 দুটোই হইতো, তাহলে আমার এই -3 আসতো কি পিছনের দিকে, কারণ এক্স প্রাইম পিছনের দিকে, আর -2 কি তাহলে নিচের দিকে, তাহলে এখানে আসতো। থিটাটা আমার কোথায় হইতো, তাহলে এখানে হইতো। আর যদি আমার 3 - 2 হইতো, তাহলে 3 আমার এই যে এক্স অক্ষের দিকে ভূমি আর লম্ব এদিকে যাইয়া তার এখান থেকে একটা কোণ তৈরি করতো। আর যদি দুইটা মাইনাস হইতো, তাহলে তো এটা। আর যদি আমার -3 2 হইতো, তাহলে -3 এখানে আসে 2 কি ওয়াই অক্ষের উপর দিকে যাইতে হবে, তাহলে এখানে আসলে কি হইতো, এখান থেকে একটা লম্ব নিতাম আর এখানে আমার কোণ তৈরি হইতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর যদি দুইটাই প্লাস হয়, তাহলে তো আমার এই যে দেখাইলাম দুইটা প্লাস দিয়া এখানে কোণ তৈরি হবে। এরপরে আমি বাকি 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। কেউ যদি না বুঝো কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আসসালামু আলাইকুম।